নমস্কার। আজ আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে অ্যারোডায়নামিক্স ইন বার্ড ফ্লাইট, অর্থাৎ পাখির উড্ডয়নের প্রিন্সিপাল বা নীতি। বার্ডকে বলা হয় একটা ফ্লাইং মেশিন। বিমান যেমন সেই রকম বিমানের মতোই একটা বা এরোপ্লেন, এটা বায়ো এরোপ্লেন। যে নীতিতে বিমান ওড়ে ঠিক একই ফিজিক্সে পাখির উড্ডয়ন সম্পন্ন হয়। একটা পাখির ক্ষেত্রে মোটামুটি একটা পাখি যখন ওড়ে তখন তার যে উইং, ডানা, সেটাই মূলত পাখিটাকে উঠতে বা লিফটিং এবং পাখিটাকে সামনে এগিয়ে নিয়ে যেতে এই দুটো কাজই করে। বিমানের ক্ষেত্রে ওঠানোর জন্য অর্থাৎ লিফটিংয়ের জন্য এবং প্রপেলিংয়ের জন্য বা সামনের দিকে এগোনোর জন্য আলাদা আলাদা কম্পোনেন্ট আছে, যেটা ওঠায় বায়ুর ডিফারেন্সিয়াল এয়ার স্পিড কাজে লাগিয়ে বিমানটাকে তোলে উপরে লিফটিং করে। সেটাকে বলা হয় লিফট কম্পোনেন্ট। এবং যেটা সামনের দিকে এগিয়ে নিয়ে যায় সেটাকে বলা হয় প্রপেলার। বাতাসের গতি কাজে লাগিয়ে বিমানের ডানা হোক বা পাখির ডানা হোক, যেটা পাখিটাকে উঠতে সাহায্য করে, সেইটাকেই নাম দেওয়া হয় অ্যারোফয়েল। এবং যেটা এগিয়ে নিয়ে যায় সেটা হচ্ছে প্রপেলার। পাখির ডানাটা অ্যারোফয়েলেরও কাজ করে, আবার প্রপেলারের কাজ করে। তো কিভাবে সেটা হয়? পাখির ডানাটা এইরকম ভাবে যদি একটা সেকশন নিই, ক্রস সেকশন নিই ডানাটা, তাহলে ঠিক এরকম একটা স্ট্রাকচার আসবে। এই স্ট্রাকচারটা অর্থাৎ ডানার সেকশন সামনের দিক থেকে পিছন দিক, এটা ফ্রন্ট পার্ট, ওয়াইডার পার্ট, এটা টার্মিনাল পার্ট। তাহলে ব্যাপারটা বোঝা যাবে যে কি করে ডানা পাখিদের উঠতে সাহায্য করে। তো এইটা যেটা অ্যারোফয়েল বলছি, এই অ্যারোফয়েলটা পাখির ডানা অনুযায়ী, ডানার শেপ অনুযায়ী হবে। এর একটা খাঁজ থাকছে, এই খাঁজটাকে বলা হয় ডানার কর্ড, এটাকে বলা হয় কর্ড। এই কর্ডটা অর্থাৎ ডানার যেটা সরল রেখা, এটা যে ক্ষেত্রটা তৈরি করে, স্পেস, এই এরিয়াটাকে বলা হয় ক্যাম্বার। যদি কার্ভেচারটা বেশি হয় তাকে বলা হয় হাই ক্যাম্বার, যদি কার্ভেচার কম হয়, ফ্ল্যাট টাইপের হয়, তাকে বলা হয় লো ক্যাম্বার। ডানার যেটা লেন্থ এবং তার যে চওড়াটা, এই দুটো তুলনা করে, অর্থাৎ লেন্থ, একটা উইং এর, পাখির যে উইং এর যে লেন্থ বাই ডাব্লিউ, এটাকে বলা হয় ডানার অ্যাসপেক্ট রেশিও। এই ক্যাম্বার এবং অ্যাসপেক্ট রেশিও এই দুটো ফ্লাইটের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। এখন আমরা অ্যারোডায়নামিক্স যেটা নিয়ে আলোচনা করতে চাইছি সেটা কেমন, সেটা ব্যাখ্যা দিই। আমরা একটা অ্যারোফয়েলের ছবি এঁকেছি, ডানাটা এরকম হবে অ্যারোফয়েল। এই দিক দিয়ে উইন্ড যাবে,
এয়ার বলাটা ঠিক নয়, উইন্ড। এয়ার একটা বিশেষণ, এই বিশেষ্য, নাউন টার্ম, বাতাস, বস্তু, পদার্থ। কিন্তু তার একটা রূপ, অবস্থা যদি বোঝানো হয় যে প্রবাহিত হচ্ছে এরকম, তখন সেটাকে উইন্ড বলতে হয়। এই দিক দিয়ে উইন্ড যাচ্ছে। ডানা একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে যদি টিল্ট হয়, টিল্ট হেলিয়ে থাকে, ডানা যখন বিটিং হয়, পাখি যখন ঝাপটায়, তখন সেই অ্যাঙ্গেলটাকে বলা হয় অ্যাঙ্গেল অফ অ্যাটাক। এই অ্যাঙ্গেল অফ অ্যাটাকে যদি ডানাটা টিল্ট হয়, তাহলে এই বাতাসে, এয়ারে, আপার সারফেস এবং লোয়ার সারফেসের এই গতির ডিফারেন্স কাজে লাগিয়ে ডানাটার উপর একটা লিফট ফোর্স কার্যকর হয়। বিজ্ঞানী বার্নৌলি প্রথম এই আলফা বা অ্যাঙ্গেল অফ অ্যাটাকে ডানা হেলিয়ে গেলে বাতাসের গতিকে কাজে লাগিয়ে ডানার উপর লিফট ফোর্স কাজ করে পাখি যে উঠতে পারে, সেই অ্যারোডায়নামিক্সের রুলটা প্রথম বার্নৌলি ব্যাখ্যা করেন। এই জন্য এটাকে বলা হয় বার্নৌলি স্কিম। এই বার্নৌলি স্কিমে কি বলা হচ্ছে না, এই অ্যাঙ্গেল অফ অ্যাটাকে, অর্থাৎ এরকম যে অ্যাঙ্গেল অফ অ্যাটাক আলফা, ডানাটা যদি হেলিয়ে থাকে, তাহলে উইন্ড স্পিড আপার সারফেসে এবং লোয়ার সারফেসে একরকম হবে না। আপার সারফেসে স্পিড বেশি হয়, লোয়ার সারফেসে স্পিড কম হয়। অ্যাকচুয়ালি বার্নৌলি স্কিম হচ্ছে কোনো অ্যারোফয়েলের বা বাতাসের গতি কাজে লাগিয়ে যা মুভমেন্ট হয়, এরকম কোনো স্ট্রাকচারের পাতলা কোনো গঠনের যদি দুই তলে বাতাসের গতিবেগ একরকম না থাকে, তাহলে ওই অ্যারোফয়েলের উপর একটা ঊর্ধ্বমুখী বা নিম্নমুখী বল কাজ করে। এটা হচ্ছে বার্নৌলি স্কিম। এখন এই স্কিম অনুযায়ী আমরা এটাকে ব্যাখ্যা দিতে পারি যে আলফা অ্যাঙ্গেল অফ অ্যাটাকে যদি এটা থাকে, তাহলে দেখা যায় এই উপরের সারফেসটা কনভেক্স হওয়ার কারণে বাতাসের গতিবেগ একটু বেশি হয়। এখানটা অর্থাৎ নিচের দিকটা কনকেভ, অবতল হওয়ার কারণে বাতাসের গতিবেগটা কম হয়। বাতাস যদি বেশি গতিবেগে পেরিয়ে যায়, তখন সেটাকে বলা হয় লো প্রেসার এরিয়া। এখানে লো প্রেসার এরিয়া কাজ করবে। এটা হচ্ছে হাই প্রেসার এরিয়া। এখন এখানে দ্রুত বাতাসটা সরে যাবে। বাতাসটা সরে যাওয়ার ফলে এই জায়গাটা যে শূন্য স্থান তৈরি হবে, এই শূন্য স্থানের জায়গাটাকে দখল করার জন্য আশেপাশে বাতাস আসবে। এখন সব থেকে সুযোগ যেটা বেশি থাকবে সেটা হচ্ছে নিচের বাতাসটা। এই নিচের বাতাসটা একটু অতিক্রম করলে এখানে পৌঁছে যাবে এই এরিয়াটায়। তাই এ তখন এই জায়গাটা দখল করতে যাবে, কিন্তু তার সামনে একটা ডানা আছে, ফ্ল্যাট সারফেস আছে। ওই বাতাসটা তখন ওই সারফেসটার উপরে চাপ দেবে। চাপ দিলেই তখন ডানাটা উপর দিকে উঠবে। এটা হচ্ছে লিফট ফোর্স। এই উপর দিকে যে ডানাটা উঠলো, একটা চাপ দিল, এটা হচ্ছে লিফট। যার ফলে উপর দিকে উঠতে থাকবে। যদি এই অ্যাঙ্গেল অফ অ্যাটাকটা আরো বেশি হয়ে যায়, অর্থাৎ এইরকম হয়ে গেল, অ্যাঙ্গেল অফ অ্যাটাকটা বেড়ে গেল, তাহলে কিন্তু এখানে যে বাতাসটা যাওয়ার কথা, ওই দিক দিয়ে আর ডানাটা ঠেলে বাতাসটা নিয়ে যেতে পারবে না। এই সাইড দিক দিয়ে বাতাসটা চলে যাবে টার্মিনাল পার্ট থেকে। অর্থাৎ আমরা যেটা দেখতে চাই, সেটা হচ্ছে যদি অ্যাঙ্গেলটা বেশি হয়, তাহলে এই দিক দিয়ে বাতাসটা চলে যাচ্ছে। তাহলে এরকম যদি যায়,
তাকে বলছি টার্বুলেন্স। টার্বুলেন্স হলে আর লিফট ফোর্স অপারেট হবে না, নো লিফট ফোর্স। আবার যখন ডানাটা এরকম ভাবে সে খাড়া করে দিয়েছে, আলফাটা বাড়িয়ে নিয়েছে, অ্যাঙ্গেল অফ অ্যাটাকটা অনেক বেশি হয়ে গেছে, তখন বুঝতে হবে পাখি এটা ইচ্ছাকৃতভাবে করছে নিচে নামার জন্য। একটা হায়ার লিফট থেকে লোয়ার লিফট, একটা হায়ার উচ্চতা থেকে লোয়ার উচ্চতায় আসার জন্য পাখি এটা করে। আবার যদি তাকে উপরে ওঠার দরকার হয়, হয়তো খাবার সংগ্রহ করার পর আবার উপরে উঠে দিতে চাইছে, তখন সে অ্যাঙ্গেল অফ অ্যাটাকটা আবার কমিয়ে দেয়, আলফার মানটা আবার কমিয়ে দেয়। কিভাবে কমায় না, এখানে একটা থার্ড উইং বা স্টার্ড উইং, অ্যালুলা বলা হয় বা অ্যালুসপুরিয়া, অ্যালাসপুরিয়াটা উপর দিকে উঠে গেলে এই অ্যাঙ্গেলটা আবার ছোট হয়ে যায়। অর্থাৎ এরকম একটা অ্যাঙ্গেল ছিল, এটা হায়ার আলফা, এই অ্যাঙ্গেলটা যেটা, এটা অ্যাকচুয়াল ডানা, এটা উইং, এর উপরের দিকে অ্যালুলা, এটা ছিল ডানা। তাহলে এই এরিয়াটাকে আমি এই আর্মটাকে একটু ছোট করে দিলাম, এই আর্মটাকে ছোট করে দিলে এই অ্যালফাটার থেকে এই আলফাটা কমে গেল, অর্থাৎ আবার নতুন করে লিফট পাওয়া গেল। লিফট পাওয়া গেলে পাখি আবার উপরের দিকে উঠতে থাকবে। এইভাবে পাখি টার্বুলেন্সটাকে এড়াতে সক্ষম হয়। জাস্ট এই বাস্টার্ড উইং বা অ্যালুলাটাকে উপরের দিকে তুলে দিই, এই জায়গাটা হচ্ছে অ্যালুলা বা অ্যালাসপুরিয়া। এখানে এবার আমরা ব্যাখ্যায় আসবো যে কিরকম ভাবে অ্যাঙ্গেলটা আসছে বা অ্যাঙ্গেলটা কিভাবে এই ফ্লাইটে অ্যাক্টিভ হচ্ছে। এখানে যে অ্যারোফয়েলটা থাকছে ডিউরিং ফ্লাইট, তখন আমাদেরকে দুটো বিষয় লক্ষ্য রাখতে হয়। একটা হচ্ছে লিফট কম্পোনেন্ট, আর একটা হচ্ছে ড্র্যাগ কম্পোনেন্ট। লিফট কম্পোনেন্টে কি হচ্ছে, ডানাটা উপরের দিকে উঠতে চাইছে, মানে পাখি উঠছে উপর দিকে। ড্র্যাগ কম্পোনেন্টে কি হচ্ছে, নিচের দিকে নেমে যেতে চাইছে। এই যে একটা বডি ওয়েট উইং, অবস্ট্রাকশন, মূলত এই দুটো ড্র্যাগ কম্পোনেন্ট হিসেবে কাজ করে। এদিকে হচ্ছে ড্র্যাগ, এই ড্র্যাগটা যদি আমরা এখান থেকে দেখতে চাই, তাহলে ড্র্যাগটা ঠিক এইভাবে কাজ করে। লিফট কাজ করছে এইভাবে। আর আমরা বলের বিভাজন নীতি অনুসারে, যে বলের বিভাজন পি সাইন থিটা, পি কস থিটা, সেই রুট অনুযায়ী আমরা দেখি যে দুটো ভেক্টর যদি অপারেট করে, তার একটা রেজাল্ট্যান্ট বা লব্ধ ভেক্টর থাকে। এই রেজাল্ট্যান্টটা যেটা, এই রেজাল্ট্যান্টটাই পাখিটাকে বা ডানাটাকে উঠতে সাহায্য করে, উপর দিকে তোলে। তাহলে দুটো কম্পোনেন্ট, লিফট কম্পোনেন্ট এবং ড্র্যাগ কম্পোনেন্টে আমরা যদি কনসিডার করি, তবেই বার্ডের লিফট পাওয়া যাবে। এখন জাস্ট এটা লিফটিং, প্রপেলিং না। প্রপেলিং যখন হয় তখন এয়ার স্পিডটা এরকম, এটা হচ্ছে উইন্ড, চারচাভাবে যাচ্ছে, অর্থাৎ ডানাটা ঘুরছে, বাতাসেরও মুখ পাল্টায়, ডানাটা অবলিকলি বিট করতে শুরু করে। ডানাটা এইভাবে বিট করছিল উপর নিচে, আপ অ্যান্ড ডাউন, আপ স্ট্রোক ডাউন স্ট্রোক। এখন আপ স্ট্রোকের সঙ্গে খানিকটা পিছন দিকে ডানাটা টানতে থাকে। পিছন দিকে ডানাটা টানতে থাকলে এই উইন্ড স্পিডটা অবলিক হয়ে যায়। বৃষ্টির সময় আমরা
জোরে গাড়ি চালালে যেমন সামনের দিকে বৃষ্টিটা বেঁকে পড়তে দেখি, তির্যকভাবে পড়তে দেখি, ঠিক সেই রকম এই উইংটা তির্যকের মতো হয়ে যাবে। সেক্ষেত্রে কি হবে না, এই বল যেগুলো বলের বিভাজন, এই বলের বিভাজনগুলো পাল্টে যায়। এই সব সত্ত্বেও আরো একটা নতুন করে হবে, সেটা হচ্ছে থ্রাস্ট। এই থ্রাস্টটা কার্যকর হবে, অর্থাৎ পাখি লিফটিংও পাবে প্লাস উপরের দিকে উঠবে, কোনাকুনি ভাবে উপর দিকে উঠছে। এরপর যখন একটা নির্দিষ্ট লেভেলে পাখি উঠে যায় তখন সে আর লিফট নেয় না, তখন অনলি থ্রাস্ট, অ্যান্টেরিয়র পার্টে চলে যায় থ্রাস্ট, সামনের দিকে যেদিকে বাতাস আসছে তার উল্টো দিকে হবে থ্রাস্ট, এরকম হবে থ্রাস্ট। এইভাবে লিফট কম্পোনেন্ট এবং ড্রাগ কম্পোনেন্টের মধ্যে সামঞ্জস্য রেখে পাখি সামনের দিকে এগোতে পারে। যদি অ্যাঙ্গেল অফ অ্যাটাকটা নির্দিষ্ট মাত্রার মধ্যে থাকে, উইদিন ক্রিটিক্যাল লিমিট, তবেই পাখি এই বলটা অর্থাৎ উত্তোলন যে বলটা, সেই বলটা পাবে। এখন এই যে ফ্লাইটটা আলোচনা করলাম, এটা একমাত্র ফ্ল্যাপিং মোডের ক্ষেত্রে দেখা যায়। এই ফ্ল্যাপিং মোডের ক্ষেত্রে এরকম, অর্থাৎ পাখি ডানাটা ঝাপটালে তার উপর একটা লিফট ফোর্স সে অর্জন করে সামনের দিকে এগিয়ে যায়। যখন ল্যান্ডিং হয়, নিচে নামে, তখন সে ডানাটা হয় গুটিয়ে নেয়, নিচের দিকে নামিয়ে নেয়, অ্যাঙ্গেল অফ অ্যাটাকটা খুব বেশি করে দেয়, অথবা তার যে পালকগুলো থাকে, ডানার পালকগুলো, ডানার এই যে উড্ডয়ন ফ্লাইট ফিদারগুলো, এই যে ফিদারগুলো এর সামনের দিকে যেগুলো, অর্থাৎ এইগুলোকে বলা হয় প্রাইমারি, এইগুলোকে বলা হয় সেকেন্ডারি, এটা হচ্ছে রেমিজেস। এই প্রাইমারিজ গুলোকে প্রসারিত করে দেয়, ডানার যে অ্যাকচুয়াল লেন্থ, সেই লেন্থটাকে কমিয়ে দেয়। তার মানে এইখানে যে আমরা এরোপ্লেনটা করছিলাম, ছবিটা আঁকছিলাম, বাতাসটা এই দিক দিয়ে এতটা দূরত্ব পর্যন্ত আসছিল, এখন কিন্তু এতটা দূরত্ব পর্যন্ত আসবে না। প্রাইমারিজ গুলো প্রসারিত করে দিলে বাতাসটা এই ফাঁক দিয়ে বেরিয়ে যাবে। তার মানে অ্যাঙ্গেল অফ অ্যাটাকটা যেটা ছিল এতদূর পর্যন্ত, অর্থাৎ এরকম অ্যাঙ্গেল অফ অ্যাটাক ছিল, সেটা এই প্রাইমারি প্রসারিত হয়ে যাওয়ার কারণে এতটা হয়ে যাবে অ্যাঙ্গেল অফ অ্যাটাকটা। অ্যাঙ্গেল অফ অ্যাটাক বেড়ে যাওয়ার ফলে অটোমেটিক তার লিফটটা আস্তে 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 কমে যাবে। এইভাবে পাখি আবার নিচের দিকে নামতে থাকে। তাহলে দুটো, এক নম্বর হচ্ছে পাখি যখন নিচের দিকে নামে তখন তার দুটো ডানায় নিচের দিকে ঝুলে যায়, অথবা কিছু পাখি আছে যাদের ক্ষেত্রে নিচের দিকে নামার সময় ডানা দুটোই উপর দিকে তুলে দেয়। কিছু আছে যাদের ক্ষেত্রে ডানা প্রসারিতই থাকে কিন্তু প্রাইমারি গুলোর মাঝে গ্যাপ গুলো বাড়িয়ে দেয়। এইভাবে নানা উপায় বা প্রসেস বিভিন্ন পাখির স্ট্র্যাটেজি অনুযায়ী তারা ইউজ করে এবং নিচের দিকে নেমে আসে বা ল্যান্ডিং হয়। এক্ষেত্রে একটা বিষয় বলে রাখা যে পাখি যখন নিচে নামে, জাস্ট এইরকম করে নামছে, নামার সময় যাতে কলিশন না হয়, ধাক্কা না লাগে নিজের সঙ্গে, ঠিক নামার আগে সে আবার একবার লিফট করে দেয়, এতদূর পর্যন্ত ড্র্যাগ ইউজ করে,
অনলি ড্র্যাগ, নো লিফট। কিন্তু যখন এখানে নিচে নামতে যায় তখন আবার একটা লিফট নেয়, ড্রাগটাকে নিউট্রাল করবে। লিফটটা কেন নেয়? কারণ এই যে মেঝে, ল্যান্ড বা মানে অন্য কোনো জায়গা, ল্যান্ড ছাড়া ব্রাঞ্চ অফ ট্রি, হাউস, যে কোনো জায়গায়, এটাকে পার্চিং বলে। এটা হচ্ছে ল্যান্ডিং। যাই করুক না কেন, ল্যান্ডিং বা পার্চিং যাতে আঘাত না লাগে এর সঙ্গে, তার জন্য একটা লিফট নেয়। লিফটটা নেওয়ার পর আবার ড্রাগটা ইউজ করে, যার ফলে মাটিতে পড়ার সময় যে আঘাত, স্টলিং, এই আঘাতটা তার লাগে না। এইভাবে পাখির উড্ডয়ন প্রক্রিয়াটা সম্পন্ন হয়, অর্থাৎ অ্যারোডাইনামিক্সটা এভাবে কার্যকর থাকে। যখন পাখি তার ডানাটাকে স্ট্যাটিক করে দেয়, ডানাটাকে মেলে ধরে রাখে, অর্থাৎ মুভমেন্ট হয় না, স্থির করে রাখে, তখন সেই সময়টাকে বলা হয় সোয়িং। কোনো ডাইরেক্ট ফ্ল্যাপিং হবে না, ডানার আপ স্ট্রোক ডাউন স্ট্রোক হবে না। এরকম ফ্ল্যাপিং এর মাঝে মাঝে, অর্থাৎ এনার্জি কনজার্ভ করার জন্য কিছু কিছু পাখির ক্ষেত্রে হয়, যেমন যেগুলো লার্জ সাইজ বার্ড, ভালচার, অ্যালবাট্রস, সুইফট, এদের ক্ষেত্রে যারা দীর্ঘ পথ পাড়ি দেয় তারা এই সোয়ারিং এর মাধ্যমে এনার্জি সেভ করে। অর্থাৎ কিছুক্ষণ ডানাটা ফ্ল্যাপিং করলে, ফ্ল্যাপিং হচ্ছে রেগুলার ফ্লাইট মোড, এই ফ্ল্যাপিং এর পর ডানাটাকে স্থির করে দিল। এইভাবে বেশ কিছুটা যাওয়ার পর যখন আবার নিচের দিকে নামতে থাকে তখন আবার একবার ফ্ল্যাপিং করে নিল। এইভাবে তারা এনার্জি সেভ করে করে দীর্ঘ পথ যায়, এটাকে বলছে সোয়ারিং। যেমন ভালচার আবার দেখা যায় যে কিছু জায়গায় একটা চক্রাকার একটা পথে ঘুরছে, বিশেষ করে দিবা শেষে সন্ধ্যার দিকে এই শকুন জাতীয় পাখি, চিল, শকুন, এদের চক্রাকারে ঘুরতে দেখা যায় আকাশের উপর। যে জায়গায় ঘোরে সেই জায়গার মাটিটা বেশি গরম হয়, গরম হলে সেখানকার গরম বাতাস উপরের দিকে উঠে, এই জায়গাটা শূন্যস্থান হয়ে যাওয়ার কারণে চারিদিকে ঠান্ডা বাতাস, কুল এয়ার, এটা ওয়ার্ম, এই ওয়ার্ম বাতাস উপরে ওঠে, কুল এয়ার সাইড থেকে আসে। তার মানে এইরকম জায়গায় বাতাসটা ঠান্ডা হয়ে আবার দুপাশে চলে যায়, যার ফলে কি হচ্ছে, এইখানে একটা ফ্লো, অর্থাৎ আপওয়ার্ড এবং ডাউনওয়ার্ড ফ্লো একটা কাজ করছে, একটা রিং এর মতন হচ্ছে, বৃত্তের মতো। বাতাসটা, গরম বাতাস উপরে যাচ্ছে, দুপাশে সরিয়ে যাচ্ছে, আবার নিচে নেমে আসছে। এই জায়গাটায় যেখানে বাতাসটা ঘুরছে এরকম জাস্ট ফোয়ারা মতো, জলের যেমন ফোয়ারা, সেই জায়গাটাকে ডিটেক্ট করে এই ভালচার, কাইট, এবং ওই কিনারায় যেখানে বাতাসের গতি মানে ঊর্ধ্বমুখে বাতাসটা উঠছে, সেই জায়গাটায় পাখিটা ঘুরছে। এটাও সোয়ারিং, কিন্তু এটা স্থিরভাবে এক জায়গায় ঘুরছে, এটাকে বলা হচ্ছে স্ট্যাটিক সোয়ারিং। এইভাবে দীর্ঘক্ষণ তারা আকাশে উঠতে পারে, কম লেস এনার্জি খরচ করে। আবার অ্যালবাট্রস, সুইফট বা মাইগ্রেটরি বার্ড, দ্য টিল, হুইসলিং টিল, এরা যখন সমুদ্রের উপরে বা সমুদ্র কিনারা বরাবর যায় তখন সমুদ্র বায়ুর একটা সুবিধা এরা পায়। সমুদ্র বায়ু একটা নির্দিষ্ট দিকে বয়ে যায়,
ওরা সেই বাতাসের গতিটাকে কাজে লাগিয়ে বাতাস বইবে সেইটাকে অনুকূল অভিমুখে ওড়ার সময় বাতাসের গতিটার সুবিধাটা নেওয়ার জন্য তারা ডানার ফ্ল্যাপিংটা বন্ধ করে দেয় এবং দীর্ঘ পথ এইভাবে পাড়ি দেয়। কিছু দূর যাওয়ার পরে পরে একবার করে ফ্ল্যাপিং করে আবার সোরিং। এরকম সোরিংকে বলা হয় ডাইনামিক সোরিং। স্ট্যাটিক সোরিং এ এক জায়গাতেই ঘোরে, ডাইনামিক সোরিং এ পাখি চলে যায় বহু দূর। আরো একটা ফ্ল্যাপিং মোড, আরো একটা মোড আছে ফ্লাইট, সেটা হচ্ছে গ্লাইডিং। কোনো উঁচু গাছ থেকে গ্লাইডিং মোড। গ্লাইডিংটা কোনটা বলছে? কোনো উঁচু জায়গা থেকে পাখি তার ডানাটা পিছন দিকে গুটিয়ে নিয়ে বা প্রসারিত করে যদি নিচের দিকে নেমে আসে, বাতাসের ঊর্ধ্বমুখী চাপটা সাহায্য নিয়ে ব্যালেন্স রক্ষা করে, তাকে বলা হয় গ্লাইডিং। এগুলো অ্যাক্টিভ ফ্লাইং নয়। আর একটা হচ্ছে হামিং বার্ডের, যারা ঝুলন্ত ফুল থেকে ঝুলন্ত ফুলের এ থেকে মধু খায়, এরকম এক ধরনের পাখি আছে হামিং বার্ড। এরা ডানাটাকে কিছুক্ষণের জন্য সময়, খুব ছোট পাখি, তারা খাড়াভাবে বডিটাকে উলম্বভাবে রাখে, ঝুলন্ত কোনো ফুল থেকে এরা মুখটাকে সামনে ভরে দিয়ে মধু সংগ্রহ করে। সেই সময় ডানাটা সে আগা পিছু ঝাপটাতে পারে কিছুক্ষণের জন্য। এই যে বিশেষ ধরনের ফ্লাইট, এটাকে বলা হয় হোভারিং। এই 4 রকম ফ্লাইট দেখা যায়। ফ্ল্যাপিং, রেগুলার মোড, সব পাখিকে ফ্ল্যাপিং করতে হয়। ফ্ল্যাপিং এর আমরা কি বললাম, তার ফ্ল্যাপিং এর স্টেজ। ফ্ল্যাপিং ফ্লাইটে প্রথমে হচ্ছে লিফট, তারপর হচ্ছে প্রপেলিং, তারপরে হচ্ছে ল্যান্ডিং। এই 3টে ধাপ। এর যে মুভমেন্টটা, এর মুভমেন্টটা স্ক্রু লাইক। স্ক্রু লাইক উইং মুভমেন্ট। পাক দিদি যখন নামে অ্যান্টেরিয়র ডাউনওয়ার্ড, যখন ডানা নিচের দিকে নামে তখন অ্যান্টেরিয়র সামনের দিক থেকে নিচের দিকে নেমে আসে। আবার যখন রিকভারি হয়, ডানার আপ স্ট্রোক হয়, উপর দিকে ওঠে, তখন পিছন ব্যাকওয়ার্ড আপওয়ার্ড, অ্যান্টেরিয়র ডাউনওয়ার্ড, ডানা যখন উপর দিকে ওঠে ব্যাকওয়ার্ড আপওয়ার্ড। এইরকম মুভমেন্টকে বলা হয় স্ক্রু লাইক মুভমেন্ট। ডানা এইভাবে ঘোরে, ঠিক আছে। যখন উইং উপর দিকে ওঠে তার জন্য, অর্থাৎ আপওয়ার্ড মুভমেন্টের জন্য, তার পেক্টোরালিস মাইনর, এটা হচ্ছে আপওয়ার্ড মুভমেন্ট। ডানা এইভাবে যখন উপর দিকে গেল, আর যখন ডানা নিচের দিকে নেমে আসে তখন পাওয়ারফুল মাসকুলেচার, পেক্টোরালিস মেজর, এটা কাজ করে। পাখির এই উড্ডয়নে সাহায্য করার জন্য এদের অ্যানাটমিক্যাল মডিফিকেশন তো হয়েছে। অ্যারোফয়েল প্রপেলার হিসেবে কাজ করার জন্য অগ্রপথ ডানায় রূপান্তরিত হয়েছে। এছাড়াও এদের দেহ পালকে ঢাকা, এটা বডিকে হালকা করে, বেশি যে এয়ার স্পিড জনিত যে আপলিফট ফোর্স, সেই ফোর্সটাকে ইউজ করতে পারে। এদের এয়ার স্যাক্স আছে, বডির ওজন কমায়, প্লবতা বাড়ায়,
উঠছে বা উপরে উঠলে অক্সিজেনের অভাব হয়, অক্সিজেনের PO2 কমে যায়, রক্তে অক্সিজেন মেশার সম্ভাবনা কমে যায়। তার জন্য এরা ডবল রেসপিরেশন করে, এয়ার শেকের সাহায্য নিয়ে। এদের দাঁত নেই, এদের অ্যারোডাইনামিক্স বডি, অর্থাৎ দেহটা সামনের দিক পিছন দিক ছোচালো। এদের কিছু অ্যানাটমিক্যাল স্ট্রাকচার অনুপস্থিত, হাইট ও বাড়ি। এদের বাইল কি বলবো, যেটা বাইলারি শাক, পিত্তথলি, সেটা থাকে না। এদের পাকস্থলীটা বিশেষভাবে তৈরি, জিজারযুক্ত, যাতে বেশি হাই ক্যালোরি রিচ দানা শস্য এরা গুঁড়ো করে নিতে পারে। তাতে বেশি খাবার খেতে হয় না, অল্প খাবার খেয়ে বেশি এনার্জি পেতে পারে। এইসব কিছু স্পেশাল অ্যানাটমিক্যাল মডিফিকেশন আছে। সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এদের মাস্কুলেচার, উইং মাস্কুলেচার, ব্রেস্ট মাস্কুলেচার এবং লেগ মাস্কুলেচার। ব্রেস্ট মাস্কুলেচার দিয়ে, অর্থাৎ পেক্টরালিস মেজর, পেক্টরালিস মাইনর, এই দিক দিয়ে তারা ডানাটা উপর নিচ করায়, আপ স্ট্রোক ডাউন স্ট্রোক করায়। উইং মাস্কুলেচার দিয়ে ডানা প্রসারণ করা, ডানাটাকে মুভ করানো, অবলিক করানো, সোজা করানো, টিল্ট করানো, উপর দিকে তোলা, এইসব নানা রকম কাজ করায়। এবং লেগ মাসেল দিয়ে, যেগুলো কিছু আছে ফ্লেকশন এবং কিছু আছে এক্সটেনশন, তার সাহায্যে এরা গাছের ডালে বসে বা ল্যান্ডিং করার সুবিধাটা নেয়। এইগুলোকে বলা হয় পার্চিং মাসেল। এইসব নানা অ্যানাটমিক্যাল মডিফিকেশন বা কিছু এক্সট্রা অর্ডিনারি ক্যারেক্টারের এবং বিহেভিয়ারের কারণে পাখি একটা কি বলবো, ফ্লাইং মেশিন বা বায়ু ফ্লাইং মেশিন এটা হতে পেরেছে। অ্যানিম্যাল কিংডমের একমাত্র প্রাইমারি ফ্লাইট অ্যাডাপ্টেশন এদেরই আছে, এই জন্য এদেরকে বলা হয় প্রাইমারি ফ্লাইট। আর অন্যান্যরা যারা উঠতে পারে, বাদুর, ড্রাকো, ভ্যালান্স, একটা গিরগিটি উঠতে পারে, এরকম কিছু আছে যাদের প্রাইমারি অ্যাডাপটিভ ফিচার ডেভেলপ করেনি, এদেরকে সেকেন্ডারি অ্যাডাপটিভ অ্যানিম্যাল বলা হবে। অর্থাৎ আমরা যদি আবার পিছন দিকে ফিরে যাই, পাখির উড্ডয়নে যে অ্যারোডাইনামিক্স, সেটাতে আমরা মূল ভূমিকাটা দেখলাম তার ডানার শেপ। এখানে আরেকটা বলে রাখা ভালো যে আমরা যে প্রথমে অ্যাসপেক্ট রেশিও বলেছিলাম, উইং লেন্থ বাই উইং উইথ বা চওড়া, এই অ্যাসপেক্ট রেশিও যত বেশি হবে, অর্থাৎ ডানাটা যদি বেশি হয়, অ্যাসপেক্ট রেশিও যদি হাই হয়, হাই AR, তাহলে তারা সাস্টেন ফ্লায়ার হয়, অর্থাৎ দীর্ঘ পথ পাড়ি দেওয়ার মতন উইং। এই উইং এর মুভমেন্ট খুব ধীর গতির, কিন্তু যখন মুভমেন্ট হয় তখন প্রচুর লিফট ফোর্সে জেনারেট করতে পারে। সেই সুবিধাটা এই ধরনের উইং এর আছে। এদের ক্যাম্বার সাধারণত লো ক্যাম্বার হয়, ডানাগুলো খুব বেশি কার্ভেচার থাকে না, লেন্থ বেশি। কিন্তু যেমন এই অ্যালবাট্রস, সুইট, এইসব পাখিদের ক্ষেত্রে এরকম ডানা, হাই অ্যাসপেক্ট রেশিও। কিন্তু যাদের ক্ষেত্রে উইং এর লেন্থ এবং উইথটা কাছাকাছি হয়, অর্থাৎ AR লো AR, যেমন পায়রা, কাক, তারা ডানাটাকে খুব দ্রুত গতিতে ঝাপটাতে পারে, খুব বেশি এবং তাৎক্ষণিকভাবে অল্প সময়ের মধ্যে এই লিফট ফোর্স গেইন করতে পারে, যার সাহায্যে সে দ্রুত এক জায়গা থেকে আরেক জায়গায় উড়ে যেতে পারে। এগুলো হচ্ছে অ্যাডাপটিভ ফ্লাইট। শত্রু তারা খেলে বা নিজেদের মধ্যে লড়াই, এলাকা দখল, এইসব বিভিন্ন বেনিফিট এরা এই ধরনের উইং থেকে পায়। তাড়াতাড়ির মধ্যে সেখান থেকে ডিসপার্স হয়ে যেতে পারে, চলে যেতে পারে, তাড়াতাড়ি উপর থেকে নিচে নামতে পারে।
তাদের ক্ষেত্রে অ্যাসপেক্ট রেশিওটা কম হয়। এদের ডানার ব্যালেন্স খুব বেশি, কিন্তু ফ্ল্যাপিং স্পিডটা হাই অ্যাসপেক্ট রেশিও থেকে অনেক বেশি। এরা বেশিক্ষণ উড়ে থাকতে পারে না, অর্থাৎ কিছুক্ষণ উড়লেই ক্লান্ত হয়ে যায়, টায়ার্ড হয়ে যায়, তাকে ল্যান্ডিং করতে হয়। একটানা বেশিক্ষণ উঠতে গেলে অ্যাসপেক্ট রেশিওটা হাই দরকার হয়। এই পর্যন্তই। পরে অন্য ভিডিও নিয়ে, অন্য বিষয় নিয়ে আমি আবার আসবো। ধন্যবাদ।